ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। ইলাস্ট্রেটর সিসির 18তম পর্ব আজকে আমরা শুরু করছি। আজকের পর্বে আমরা গাইড সম্বন্ধে আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি প্রিভিয়াস যে টিউটোরিয়াল ছিল সেখানে আমি গাইড সম্বন্ধে কিছু আলোচনা করেছি। আজকে আমি আরও কিছু আলোচনা করব, যে আলোচনা করলেই নয়, কারণ গাইড দিয়ে আমাদের যে অবজেক্ট আমরা তৈরি করি বা এখানে ড্র করি, সেই অবজেক্টের মেজারিংয়ের কাজে আমাদের গাইডটা ব্যবহৃত হয়। যে আপনার গাইড দেখতে পাচ্ছেন, তো সেই জন্য আমি এই গাইড সম্বন্ধে আর কিছু আলোচনা করে নিই। তো এখানে আমি হাইট এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসে এখানে যে রুলারটা ছিল সেই রুলারটা নেই। তো রুলারটা আনার জন্য আমাকে ভিউ মেনুবার থেকে ভিউ, তারপর এখানে রুলার্স অপশনটা রয়েছে, এখান থেকে শো রুলার্স, এটাতে ক্লিক করে রুলারটা দেখা যাবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড কন্ট্রোল আর প্রেস করি একসাথে, তাহলে আমাদের রুলারটা শো করবে। তো এখানে আমি কন্ট্রোল আর বা এখান থেকে ক্লিক করে আমি রুলারটা এখানে শো করালাম। আপনারা দেখতে পাচ্ছেন রুলারটা এখানে দেখা যাচ্ছে। এখানে আর এইভাবে উপরে একটা দেখা যাচ্ছে এবং বাম কর্নারে লম্বালম্বি একটা রুলার দেখা যাচ্ছে। তো এই দুইটা আমাদের অবজেক্টের হাইট এবং ওয়াইড, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা মেজারিংয়ের কাজে আমরা এটা ব্যবহার করে থাকি যখন আমরা নিখুঁত কোনো অবজেক্ট তৈরি করি, বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও এই রুলারটা আমাদের যে মেজারিংটা রয়েছে, যেমন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কতটুকু হবে, এখানে হাইটটা কতটুকু হবে, এগুলো মেজারিংয়ের ক্ষেত্রে এই রুলারগুলো আমাদের কাজে লেগে থাকে। এবং এই রুলারগুলোকে আমাদের গাইড দিয়ে মার্ক করে দিতে হয়, ঠিক আছে? তখন আমাদের অবজেক্টটা খুব নিখুঁতভাবে আমরা বসাতে পারি। বিভিন্ন অবজেক্টের ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে। তো এখানে রুলারের উপর যদি মাউসের ডান বাটন ক্লিক করি, তাহলে আপনারা এইভাবে একটা ড্রপডাউন মেনু দেখবেন। সেখানে পয়েন্ট, পাইকাস, ইঞ্চিজ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস, বিভিন্ন রকম অপশন রয়েছে। এগুলো সব আমাদের মেজারিং ইউনিট। অর্থাৎ আমরা এখানে ইঞ্চিজটা যেহেতু চেক আছে, রুলারটা আমাদের ইঞ্চিজে শো করছে। যদি সেন্টিমিটার প্রয়োজন হয়, আপনি এখানে সেন্টিমিটার চেক করে দিতে পারেন, তাহলে সেন্টিমিটারে রুলারটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? অনলি মাউসের ডান বাটন ক্লিক করলেই, জাস্ট এই রুলারের উপরে কার্সর নিয়ে মাউসের ডান বাটন ক্লিক করলে এই ড্রপডাউন লিস্টটা আসবে। সেখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি যে ইউনিটটা ব্যবহার করতে চান সেই ইউনিটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা চেক করে দিতে পারেন। আর রুলার যদি আপনারা এখানে, আমি যদি এই রুলার বরাবর এই যে দেখুন এখান থেকে 0 থেকে 12 পয়েন্ট সামথিং ইঞ্চিস একটা আর্টবোর্ড আছে এখানে। তো আমাদের মূলত অবজেক্ট নিয়ে যখন আমরা কাজ করি, এই অবজেক্টটা কতটুকু, এই অবজেক্টটা হয়তো আমাদের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বা অবজেক্টের উপরে যদি আমরা আর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তখন আমরা কোথায় ক্রিয়েট করব, এটা আমাদের এখান থেকে রুলারের উপর যদি আমরা মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরে জাস্ট সিলেকশন যে টুলটা রয়েছে সেটা সিলেকশন টুলটা নিয়ে রুলারের উপরে মাউসের বাম বাটন চেপে যদি ড্র্যাগ করি, তাহলে আমরা এভাবে গাইড ক্রিয়েট করতে পারি খুব সহজেই। আবার উপরের যে রুলারটা রয়েছে এখানে মাউসের বাম বাটন চেপে ধরে জাস্ট এখানে যে ড্র্যাগ করি, তাহলে এইভাবে আমরা রুলার সহজেই ক্রিয়েট করতে পারি। তো এই রুলারের মাধ্যমে আমরা আগেই বলেছি যে এই যে স্কেল রয়েছে উপরে রুলার, যে রুলার দেখতে পাচ্ছেন, এই রুলারের যে মেজারিংটা রয়েছে সেটা আমরা গাইডের মাধ্যমে নির্দেশ করে দিই যে এখানে এই অবজেক্টটা কোথায় আছে, 6 ইঞ্চি ভিতরে আছে, এটা কতটুকু উচ্চতায় আছে, তা আমরা এটা দিয়ে মেজার করি যে এটা 6 থেকে একটু কমে আছে, ঠিক আছে? এভাবে আমরা বিভিন্ন মেজারিংয়ের ক্ষেত্রে গাইড দিয়ে রুলারের সাথে অ্যাড করে আমরা কাজ করতে পারি। যে এখন যদি আমরা এই রুলারটাকে গাইডটাকে হাইড করতে চাই, তাহলে আমরা ভিউ থেকে গাইডে চলে যাবে, গাইডস অপশনে চলে যাবে এবং হাইড গাইডস দিলে গাইডটা হাইড হয়ে যাবে, ক্লিয়ার গাইডস দিলে গাইডটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। যদি হাইড গাইড দেয় তাহলে গাইডটা কিন্তু এখানে হাইড হয়ে থাকবে, কিন্তু গাইডটা ডিলিট হয়নি। আবার কন্ট্রোল সেমিকোলন যদি প্রেস করি কিবোর্ড থেকে, আবার সেই হাইড কিন্তু গাইডটা আবার দেখা যাবে। অথবা এখানে ভিউ থেকে গাইডসে গিয়ে যদি আমরা হাইড গাইডস থেকে শো গাইড দেয়, তাহলে এই গাইডটা আবার শো করবে। এটা আমি পূর্বে টিউটোরিয়ালেও বলেছি। তো ক্লিয়ার গাইড দিয়ে দিলাম আমি এখানে। তো আপনারা দেখলেন যে আমরা কীভাবে গাইড যোগ করতে পারি আমাদের পছন্দ মতো, এই যে আড়াআড়ি অর্থাৎ হরাইজন্টালি এবং এখানে ভার্টিক্যালি অর্থাৎ লম্বালম্বি, এভাবে আমরা খুব সহজেই গাইড আমাদের প্রয়োজন মতো যে কোনো অবজেক্টের ভিতরে আমাদের গাইড যোগ করতে হলে আমরা এইভাবে যোগ করে নিতে পারি আমাদের মেজারিংয়ের জন্য, ঠিক আছে? যে এটা এই অবজেক্ট আমি এঁকেছি, ক্রিয়েট করেছি, এটা কতটুকু আছে এখানে দেখা যাচ্ছে, এখানে এই গাইড বরাবর এখানে শো করছে স্কেলে যে রুলারের কতটুকু শো করছে এখানে, ঠিক আছে? তো এইভাবে আমরা গাইড খুব সহজেই রুলারের উপর ড্র্যাগ করে যোগ করতে পারি। এখন আমি গাইডগুলো ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার গাইড। রুলারটাও ঠিক তেমনই, আমরা যদি এখানে রুলারটাকে হাইড করতে চাই, ভিউ থেকে রুলার্সে গিয়ে এখানে হাইড রুলার্স, একই অপশন, এখানে হাইড দিলে কিন্তু এটা আবার ভিউ হয়ে যাবে। যেমন আমি এখানে যদি কন্ট্রোল আর প্রেস করি, রুলারটা শো করবে না, অর্থাৎ হাইড রুলার্স ক্লিক করি, রুলারটা হাইড হয়ে গেল। আবার একই অপশনে ভিউ থেকে গিয়ে রুলার্সে গেলে এখন এটা শো রুলার্স হয়ে গেছে, ঠিক আছে? তো কমান্ড কিন্তু একটাই, এখানে শুধু যখন শো করে তখন হাইড রুলার্স দেখা যায়, যখন হাইড করে তখন শো রুলার্স দেখা যায়। তাই এখানে শর্টকাট কি কমান্ড কন্ট্রোল আর ব্যবহার করাটাই বেটার। কন্ট্রোল আর দিলে দেখা যাবে, কন্ট্রোল আর দিলে রুলারটা দেখা যাবে না। তো কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটাকে আবার শো করালাম। শো করিয়ে এখন আমি এখানে এই যে দেখুন, এই যে বাম কর্নারে দেখা যাচ্ছে এই
হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যে রুলারটার ছেদবিন্দু এখানে আবার একটা দেখা যাচ্ছে ছেদবিন্দু, এটাকে বলে জেনিস পয়েন্ট। ঠিক আছে, জেনিস পয়েন্টের উপরে মাউসের বাম বাটন চেপে ধরে যদি আমরা ড্রাগ করি তাহলে এখান থেকে কিন্তু এভাবে দেখা যাচ্ছে যে দুইটা ছেদবিন্দু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটার কাজ কি? তো এটার কাজ আমি বলছি, আমি এটাকে একটু Ctrl 0 দিয়ে এটাকে আমি আগের পজিশনে নিয়ে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের আর্টবোর্ডটা 0 থেকে 12 সামথিং বেশি আছে। তো এই যে আমি এই অবজেক্টটি ক্রিয়েট করেছি রেক্টাঙ্গুলারটা, সেটা কোথায় আছে? তো সেটা আমি শো করাই, এখানে দেখা যায় এখানে 2 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চির কাছাকাছি এখানে আমি এই অবজেক্টটি ক্রিয়েট করেছি। তো 0 থেকে 2 ইঞ্চ পরে যদি আমি এখান থেকে 0 থেকে 2 ইঞ্চ পরে বা এই মেজারিংয়ে যদি আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তখন আমরা এখানে একটা মেজারিং দরকার। তো 0টা আমি চাচ্ছি এখানে নিয়ে আসার জন্য, তাহলে আমার মেজারিংয়ের ক্ষেত্রে সুবিধা হয়। তো সেই জন্য আমরা এখানে জেনিস পয়েন্টের উপর মাউসের বাম বাটন চেপে ধরে জাস্ট এভাবে ড্রাগ করলে দেখবেন দুটো ছেদবিন্দু চলে আসতেছে। তো জাস্ট আপনি এখানে বা এখানে যেখানে আপনি বসান, এই জাস্ট আপনার অবজেক্টের একদম শেষ কর্নারে নিয়ে যদি এইভাবে সেট করেন, দেখেন 0টা কিন্তু এখানে চলে আসছে, এখানে 0টা কিন্তু এখানে ছিল। তার মানে আমি 0 থেকে যদি আবার সেম দূরত্বের একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে আমি এখানে এই মেজারিংটা পেয়ে যাচ্ছি, আবার পুনরায় 0 থেকে শুরু করতে পারছি। ঠিক আছে, এইভাবে আমরা জেনিস পয়েন্টের উপরে যদি আমরা ক্লিক করে ড্রাগ করে যদি এভাবে নিয়ে আসি, তাহলে আমরা এইভাবে 0টাকে নিয়ে আসতে পারি। আবার ডাবল ক্লিক করলে 0টা পূর্বের পজিশনে চলে গেল। তো আবার জেনিস পয়েন্টের উপরে যদি আমরা আবার নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করে এখানে বসাই, 0টা আবার এখানে চলে আসছে। মানে এই 0টাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে পারি এই জেনিস পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, এভাবে ড্রাগ করে এখন 0টা এখানে চলে আসছে। তাহলে মেজারিংয়ের সুবিধার্থে আমরা 0 থেকে শুরু করব, 0 থেকে এখান থেকে শুরু, ডানে যাই বামে যাই, তো 0টাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করার জন্য এই জেনিস পয়েন্টটা আমাদের কাজে লাগে। তাই আমি ডাবল ক্লিক করলে এই জেনিস পয়েন্টের উপর আবার 0টা সেই পূর্বের আর্টবোর্ডের সেই এই বাম কর্নারে চলে আসলো। তো আমরা দেখলে জেনিস পয়েন্টের মাধ্যমে আমরা এটা কীভাবে এই কাজটা করতে পারি। তো এখানে একটা গাইড দেখা যাচ্ছে, এই গাইডটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, যে জাস্ট এখান থেকে গাইডে চলে যাবো, গাইডে গিয়ে ক্লিয়ার গাইডস এই অপশনটা দেবো। দিয়ে আমরা যদি এখানে শিপ কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট এইভাবে যদি গাইড মাউসের বাম বাটন চেপে ধরে গাইড ড্রাগ করি, তাহলে কিন্তু আমাদের যে গাইডটা আছে সেটা কিন্তু প্রতিটা যেমন 1 ইঞ্চি রয়েছে, 1 ইঞ্চির পরে কি এই যে 1 2 3 এই যেভাবে 1 ইঞ্চির মাঝখানে কয়টা ঘর রয়েছে আপনি দেখুন, 1 2 3 4 5 6 7 8টা। তো প্রতিটা ঘর কিন্তু সে শো করবে। আমি আবারও বুঝিয়ে বলছি, জাস্ট 0 থেকে 2 এবং 2 এর মাঝখানে অনেকগুলো দাগ রয়েছে দেখতে পাচ্ছেন, ইঞ্চিজের। তো এই ইঞ্চিজ যে কোনো স্কেলের যে কোনো ঘর কাটা দাগে যদি আপনি এই গাইডটা এভাবে নিতে চান, তাহলে দেখা গেছে যে আপনি যদি ফ্রিলি মাউসের বাম বাটন চেপে ধরে যদি আপনি ড্রাগ করেন, তাহলে এটা কিন্তু ফ্রি মুভ করতেছে, অনেক কষ্ট করে এটাকে আপনার ভাসমান অবস্থায় এটাকে সেট করতে হচ্ছে। যেহেতু আপনি এখান থেকে 6 থেকে আধা ইঞ্চি নেবেন, তো মাঝখানের যে লম্বা দাগটা এখানে আধা ইঞ্চি, তো এই লম্বা দাগের উপরে আপনার ফ্রিলি আনতে একটু কষ্ট হয় কিন্তু। তো এটা খুব সহজেই করা যায় যদি আমরা গাইডটা নেওয়ার পূর্বে শিপ কি চেপে ধরে কিবোর্ড থেকে এখান থেকে এই রুলার থেকে যদি এই গাইডটা নেই, তাহলে আমরা দেখুন এক ঘর করে আগাচ্ছে আমাদের গাইডটা, মাউসের বাম বাটন ড্রাগ করছি আর এক ঘর আগাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজেই ক্যাচ করছে, অর্থাৎ এই প্রতিটা দাগের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু দাগ ছাড়া কিন্তু গাইডটা যাচ্ছে না। এক স্টেপ আমি এক স্টেপ আগাচ্ছি, গাইডটাও এক স্টেপ আগাচ্ছে, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে স্কেলের। ঠিক আছে, এভাবে দাগ বরাবর যদি আমরা গাইডগুলো নিতে চাই, তাহলে আমাদের শিপ কি চেপে ধরে এভাবে ড্রাগ করলে আমরা এক দাগ থেকে আরেক দাগে খুব সহজেই মুভ করতে পারি। আর যদি আমরা এখানে শিপ কি চেপে না ধরে যে ফ্রিলি যদি আমরা গাইড ক্রিয়েট করি, তাহলে কিন্তু সেটা কিন্তু ফ্রিলি মুভ করবে, জাস্ট এবার ফ্রি মুভ করবে। এখানে এক দাগ থেকে আরেক দাগ যাবে, দেখুন 2 দাগের মাঝখানে চলে আসছে, এই 2তে আমি নিয়ে আসছি, 2 এর পরে দেখুন 2 এর পরে কিন্তু এখানে হাফের মাঝখানে 2 এর পরে এক ঘরের মাঝখানে কিন্তু চলে গেছে দেখুন। তো এভাবে গাইডটাকে কন্ট্রোল করার জন্য আমরা শিপ কি চেপে ধরে যখন আমরা গাইড এভাবে ড্র করব, শিপ কি চেপে ধরে, তখন কিন্তু আমরা খুব সহজেই এক স্টেপ থেকে এক দাগ থেকে আরেক দাগে খুব সহজেই গাইডটাকে স্থানান্তরিত করতে পারবো। তো এভাবে আমাদের এক দাগ থেকে আরেক দাগে যাওয়ার জন্য শিপ কি চেপে ধরে আমরা গাইড ড্র করবো, গাইড নিব। এখন আরেকটা ব্যাপার, এখানে যে জেনিস পয়েন্ট আমি দেখেছি, যদি আমি কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে জেনিস পয়েন্ট থেকে ড্রাগ করে এভাবে ড্রাগ করি, তাহলে কিন্তু একসাথে আমরা 2টা গাইড নিয়ে আসছি, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। ঠিক আছে, ভার্টিক্যালি এবং হরাইজন্টালি 2টা গাইড আমরা একসাথে নিয়ে আসতে পেরেছি। আবার যদি কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এখানে জেনিস পয়েন্ট থেকে ড্রাগ করি, তাহলে আবার আমরা একসাথে 2টা গাইড নিয়ে আসতে পেরেছি। দেখুন খুব সহজে আমরা 4টা গাইড নিয়ে নিয়েছি। আর আমরা যদি সিঙ্গেলি গাইডগুলো নেই, ভিউ গাইডস, ক্লিয়ার গাইডস, সিঙ্গেল গাইডগুলো নিলে কিন্তু আমাদের সময় বেশি দরকার হচ্ছে। তো এভাবে আমরা যদি 4 দিকে ডাবল গাইড নেওয়ার দরকার হয়, এই যে এইভাবে কিন্তু আমি সিঙ্গেল গাইড নিতে পারছি। ঠিক আছে, কিন্তু সবচেয়ে সুবিধা হয় বেশি যখন আমরা জেনিস পয়েন্ট থেকে কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা এভাবে ড্রাগ করি, তাহলে আমরা
একই সাথে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুইটা গাইড একসাথে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে খুব সহজেই আমরা গাইড নিতে পারি যে কোনো অবজেক্টের চারপাশে আমাদের প্রয়োজন হলে। তো গাইড নিয়ে আমি বিস্তারিত আরও কিছু আলোচনা করলাম, আশা করি আপনারা এটা খেয়াল রাখবেন এবং প্র্যাকটিস করবেন। তো এখন আমরা আরেকটা ব্যাপার দেখব, সেটা হলো কাস্টমাইজ টুল প্যানেল। কীভাবে আমরা এই আমাদের যে টুল প্যানেল রয়েছে, বাঁ দিকে আপনারা টুল প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই টুল প্যানেলকে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারি, এটা আমরা জানি। এই প্যানেলটাকে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারি। এখানে যে আচ্ছা, আমি এটাকে সেট করে দিচ্ছি আগের জায়গায়। এই আমাদের যে বাঁ দিকে টুল প্যানেলটা রয়েছে, এই টুল প্যানেলকে কীভাবে আমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজ মিনস আমাদের পছন্দ মতো এটাকে এডিটিং করে নিতে পারি টুল প্যানেলটাকে। সেটা আবার কী জিনিস? হ্যাঁ, এটা এখানে ইলাস্ট্রেটর সিসিতে এটা নতুন সংযোজন। এই টুল প্যানেলকে আমরা দেখিয়েছি পূর্বে যে আমাদের যে ওয়ার্ক স্পেস রয়েছে, এটাকে আমরা নিজের মতো আমাদের প্যানেলগুলোকে সাজাতে পারি। ঠিক সেমভাবে এখানে যে এসেনশিয়াল দিয়েছে, এখানে আমরা নতুন ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারি। আমাদের নিজের ডিজাইন নামে, আমি পূর্বে টিউটোরিয়াল দেখেছি, আমরা একটা এসেনশিয়াল ডিজাইন নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি করেছি। তো সেমভাবে টুল প্যানেলও আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এতে আমাদের কাজের গতি বেড়ে যাবে। অর্থাৎ এখানে অনেক টুল রয়েছে, অনলি আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে কটা টুল দরকার সেই কটা টুল রেখে বাকি কটা টুল আমরা হাইড করে দিতে পারি। ঠিক আছে, সেটা কীভাবে করব? তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে উইন্ডো থেকে টুলসে চলে যাব। টুলসে গিয়ে এখানে ডিফল্টস অবস্থা আছে, এটা ডিফল্ট, বাই ডিফল্ট এই টুলসের এইভাবে শো করবে। তো আমি যদি নিউ টুলস প্যানেল এই অপশনে ক্লিক করি, তাহলে এভাবে নিউ টুলস প্যানেলের একটা উইন্ডো চলে আসবে। তো এখানে সাপোজ আমি নাম দিয়ে দিলাম বাংলা টিউটোরিয়াল টিভি। জাস্ট আমি এই নামে একটা টুল প্যানেল তৈরি করছি, দেন ওকে দিয়ে দিলাম। দেখুন, ওকে দেওয়ার সাথে সাথে এভাবে একটা প্যানেল চলে আসছে, এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে কোনো টুলের উপরে যে টুলের কর্নারে একটা ট্রায়াঙ্গুলার দেখা যাচ্ছে ত্রিভুজের মতো সাদা, সেখানে যদি আমি লং প্রেস করি, মাউসের বাম বাটন লং প্রেস করি, তাহলে কী হবে? লং প্রেস করলে এভাবে ড্রপডাউনের একটা লিস্ট আসবে, সাব একটা অপশন আসবে, সেখানে অনেকগুলো আরও টুলের অপশন দেখা যাচ্ছে। এবং ডান কর্নারে যে ক্লিক করি, তাহলে এখান থেকে এটা এভাবে ফ্লোটিং হয়। আর এটা আমরা আগেও জানি, আমরা দেখিয়েছি আগের টিউটোরিয়ালে। তো এখানে অনেকগুলো অপশন আছে। এই টাইপের যে টাইপ টুলটা রয়েছে, এই টাইপ টুলের আবার সাব অনেকগুলো টুল রয়েছে। কাজের প্রয়োজনে এখানে এই টুলটা দরকার, এটা দরকার, ভার্টিক্যাল এই টাইপ টুলটা দরকার। ঠিক আছে, তো এখানে টাচ টাইপটা দরকার, বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। তো এতগুলো টুল আমাদের এখানে রাখার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে জাস্ট ড্রাগ করে, যদি মাউসের বাম বাটন চেপে ড্রাগ করে যদি এখানে প্লাসের উপরে ছেড়ে দিই, তাহলে এই টুলটা কিন্তু আমার এখানে যোগ হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার, এখানে টুলের নিচে কিন্তু আমরা সাব আরও অনেকগুলো টুল পাই, কিন্তু এখানে মাত্র একটাই পাবো। ঠিক আছে, এখানে যেমন লং প্রেস করলে এই 7টা সাব অপশন বেরিয়ে গেছে, এখানে কিন্তু বের হবে না, এখানে একটাই আসবে। আমি যেটা সিলেক্ট করে নিব অনলি সেটাই কিন্তু এখানে যুক্ত হবে। সিলেক্ট করে নিয়ে এখানে যত ছেড়ে দিয়ে দেখুন, এখানে নীল একটা দাগ দেখা যাচ্ছে নিচে, এরকম একটা দাগ আসলে যখন প্লাস পয়েন্ট আসবে কার্সরের নিচে এখন ছেড়ে দিলেই সেই টুলটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমাদের পছন্দ মতো আমি সাপোজ এখান থেকে 2টা নিলাম। এখানে যে রেক্টাঙ্গুলার টুল প্যানেলটা আছে, এখানে লং প্রেস করলে এইভাবে সাব অনেকগুলো টুল আসছে, এখান থেকে এটা ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে সাপোজ আমি রেক্টাঙ্গুলার চাচ্ছি না, এখানে অনলি স্টারটা আমাদের দরকার। স্টারটা নিয়ে এখানে এনে যদি ছেড়ে দেয়, যে প্লাস চিহ্ন আসলেই ছেড়ে দিলাম, তাহলে স্টারটা এখানে যোগ হয়ে গেল, এখানে আর আমার শেপের দরকার নেই। তো এখানে এইভাবে আমরা পছন্দ মতো আমার যেটা প্রয়োজন এইভাবে একটা একটা করে আমরা এখান থেকে বেছে নিতে পারি। এতে আমাদের সুবিধা কি? এতে আমাদের সুবিধা, আমাদের এখান থেকে বারবার গিয়ে খোঁজ করে বের করতে হবে না আমাদের কোন টুলটা কখনো অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দেখা যায় একটা ডিজাইনে আমাদের সীমিত কিছু টুলস দরকার, তখন আমি সীমিত যে কটা টুলস প্রয়োজন সেই কটা টুলসকে আমরা এভাবে কাস্টমাইজ করে নিতে পারি, নিয়ে একটা আলাদা প্যানেলে এভাবে সাজিয়ে এটাকে আমরা এভাবে আমাদের সামনে রাখতে পারি। রাখলে কিন্তু আমাদের সুবিধা বেশি। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে সরাসরি আমি চলে যাচ্ছি। তো আমাদের বারবার এখান থেকে এভাবে খুঁজে স্ক্রল করে নিচে যেতে হবে না। তো এই সুবিধাটা এটাই। তো উইন্ডো থেকে আমরা দেখলাম যে টুলসে গিয়ে দেখুন, আমরা বাংলা টিউটোরিয়াল টিভি যে আমরা টুল প্যানেলটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, কাস্টম টুল প্যানেল। তো এখান থেকে আমরা আনচেক করে দিই, সেটা হাইড হয়ে যাবে। আবার উইন্ডোতে গিয়ে যে টুলসে যাই, দেখুন আমার যেই নামে আপনি যে কটা তৈরি করুন, যেই নাম দিয়ে তৈরি করুন, সেটা এখানে দেখা যাবে। এই যে নিউ টুলস প্যানেলে গিয়ে আপনি আবার পুনরায় নতুন করে আরেকটা নাম দিয়ে আরেকটা টুল প্যানেল তৈরি করতে পারেন, এভাবে কাস্টম টুল প্যানেল। আর এখান থেকে উইন্ডো থেকে আবার টুলসে গিয়ে যদি ম্যানেজ টুলস প্যানেলসে যান, তাহলে এখানে ম্যানেজ টুলস প্যানেলের একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা চাইলে যেটা ক্রিয়েটকৃত টুল প্যানেলগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারেন খুব সহজেই। তো দেখলেন আমরা কীভাবে খুব সহজেই টুল প্যানেলকে কাস্টমাইজ করতে পারি এবং সেটাকে কাজে লাগাতে পারি, এবং চাইলে আরও নতুন টুল প্যানেল যুক্ত করতে পারি অথবা ডিলিটে করে ফেলতে পারি আমাদের প্রয়োজন না হলে। তো টুল প্যানেল নিয়ে কাস্টমাইজ টুল প্যানেল বা টুল প্যানেলকে কীভাবে কাস্টমাইজ করতে হয় কাজের গতি বাড়ানোর জন্য, সেটা আপনারা দেখলেন। এখন আমি আরেকটা ডকুমেন্ট খুলছি, এটা আমি দেখানোর জন্যই, আমার টিউটোরিয়ালে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা তৈরি করে রেখেছি।
এখানে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার বিভিন্ন কালারের, উপরে একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন বা ফুল দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি সিলেকশন টুলটা নিয়ে এখানে যদি সিলেক্ট করতে যাই অনলি ফুলটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এটাকে আমি যদি ফুলটাকে ড্রাগ করতে চাই, ড্রাগ হচ্ছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে ফেললাম। তো এবার আমরা দেখব এখানে আমি একটা ডকুমেন্টের একটা ডিজাইন তৈরি করেছি। এই ডকুমেন্টে এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল দেখতে পাচ্ছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, বিভিন্ন রেক্ট্যাঙ্গুলার কালারফুল, এবং একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব আনগ্রুপ অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন চাচ্ছি যে আমি ফুলটাকে এখান থেকে সরিয়ে ফেলতে। তো আমি এখানে ফুলটাকে সিলেক্ট করার জন্য এখন কী করতে হবে, প্রথমে ফুলটাকে সিলেক্ট করে তারপরে এটাকে গ্রুপ করে ফেলতে হবে। তো আমি এটাকে যদি সিলেক্ট করতে যাই তখন দেখা যায় শিপ কি চেপে ধরে ধরে আমাকে এভাবে পুরো ফুলটাকে সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং এটা করে আমাকে এটাকে গ্রুপিং করে ফেলতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করতে পারি, আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার যে শেপগুলো রয়েছে সেটাকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি। এখন যদি আমি রেক্ট্যাঙ্গুলারকে সিলেক্ট করতে যাই, রেক্ট্যাঙ্গুলার কিন্তু এভাবে সিলেক্ট হচ্ছে 3টা, বাকিগুলো এভাবে সিলেক্ট করতে হবে। এখানে নিচে যে অপশনগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে হবে, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তো এভাবে করলে আমাদের হবে না, ঠিক আছে। এভাবে করলে দেখা গেছে যে আমার ফুল সহ প্রজাপতি এবং রেক্ট্যাঙ্গুলার সবই সিলেক্ট হয়ে যাচ্ছে। তা আমি যদি অনলি ফুলটাকে এখান থেকে সরাতে চাই তাহলে শিপ কি চেপে ধরে আমরা প্রথমে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো যে রেক্ট্যাঙ্গুলারগুলো রয়েছে সেগুলোকে আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে প্রথমে আমি এগুলোকে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। মাউসের ডান বাটন এভাবে সিলেক্ট করার পরে প্রথমে আমি কি করলাম, যে উপরের যে রেক্ট্যাঙ্গুলার আছে এভাবে আমি সিলেকশন টুল দিয়ে এভাবে আমি মার্কিউ আঁকলাম, অর্থাৎ যে মার্কিউ সিলেকশন আঁকলাম, দেখলেন ডট ডট রেখা দেখা যাচ্ছে, এইভাবে মার্কিউ সিলেকশন আঁকলাম। আঁকার পরে যেহেতু গ্রুপ করা আছে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি যদি ড্র্যাগ করি, এখন কিন্তু এটাকে আমি সরাতে পারছি গ্রুপ করার ফলে, ঠিক আছে। তো এখানে ফুলগুলোকে কিন্তু আমি সেই সহজে পারছি না, ফুলগুলা যেহেতু আনগ্রুপ অবস্থায় আছে। তো এখানে আমি এটা একটা কাজ করতে পারি, যেহেতু আমি রেক্ট্যাঙ্গুলোকে সিলেক্ট করে ফেলেছি, তো এটা আমি একটা ক্লিক করলে এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেগুলো গ্রুপ অবস্থায় আছে। মাউসের ডান বাটন ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ করে ফেলছি, বা অবজেক্ট থেকে আপনার এখান থেকে গ্রুপ আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে গেল, এবং অবজেক্ট থেকে গ্রুপ দিলে গ্রুপ হয়ে গেল, অথবা কন্ট্রোল জি দিলেও হবে, অথবা এই মাউসের ডান বাটন ক্লিক করে সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন এই অবজেক্টের উপরে এই সিলেকশনের উপরে মাউসের ডান বাটন নিয়ে ক্লিক করলে এভাবে যে ড্রপ ডাউন মেনু আসবে সেখান থেকে গ্রুপ আর গ্রুপ যেটা অপশন আসবে, এখানে গ্রুপ অবস্থা থাকলে আর গ্রুপ দেখা যাবে এবং আনগ্রুপ অবস্থা থাকলে এখানে গ্রুপ শো করবে। তখন গ্রুপ অপশনে ক্লিক করলে সেই অবজেক্টগুলো গ্রুপ হয়ে গেল। দেখুন এখানে এগুলো অবজেক্টগুলো কিন্তু গ্রুপ অবস্থায় আছে। এখন এখানে ক্লিক করলে পুরো যে গ্রুপের পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে রেক্ট্যাঙ্গুলারে সেগুলো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি অবজেক্টে যেতে পারি, অবজেক্টে গিয়ে এখানে যদি লক সিলেকশন দিই তাহলে আমার কী হলো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক হয়ে গেছে, এটাকে আমি সহজে মুভ করাতে পারবো না। এখন যদি আমি এটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট হবে না, যেটাকে লক করেছি সেটা ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এটা যে লক হলো ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা জাস্ট অবজেক্ট থেকে লক থেকে আমরা এটা করেছি। ব্যাকগ্রাউন্ডটা এভাবে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট হবে না। এখন আমি এই ফ্লাওয়ারটা সিলেক্ট করলাম, এখানে যেহেতু এটা আনগ্রুপ অবস্থায় আছে সিলেক্ট করে এখানে আমি এটাকে গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করে এখন যদি আমি এখানে অবজেক্ট থেকে এখানে দেখুন লক, এটাকে যদি আমি সিলেকশন লক দিয়ে দিই, সিলেকশন কন্ট্রোল 2 দিলেও হবে, অথবা লক থেকে সিলেকশনটা সিলেক্ট করলে এটাও লক হয়ে যাবে। এখন এটাও সিলেক্ট হবে না কিন্তু, এবং এটাকে আমি কোনো দিকে মুভ করাতে পারবো না। এখন অনলি আমি এই বাটারফ্লাইটাকে এখান থেকে সহজে মুভ করাতে পারবো। এভাবে আমরা অবজেক্টকে লক করে ফেলতে পারি। আর আনলক করার জন্য আমরা পুরো অবজেক্টকে এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে চলে গেলাম। অবজেক্ট আনলক অল একটা অপশন আছে, অল্টার কন্ট্রোল 2 দিলেও 2 প্রেস করলেও একসাথে অবজেক্টগুলো আনলক হয়ে যায়। হ্যাঁ, এখন যদি আমি সিলেক্ট করি এখন কিন্তু অনলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, ফ্লাওয়ারটা সিলেক্ট হয়নি, ঠিক আছে। এখন যদি আমি চাই যে না ফুলগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করব, তাই আমি এখানে ফুলের যে অপশনগুলো আছে এই যে এখানে ক্লিক করলাম, ফুলটা সিলেক্ট হয়ে গেল। এখন ড্র্যাগ করলে আমি এটাকে সরাতে পারছি সিঙ্গেলভাবে, ঠিক আছে। আনলক করে আমি এটাকে সরাতে হচ্ছে। আর অবজেক্ট থেকে যদি লক করি তাহলে লক থেকে সিলেকশন বা কন্ট্রোল 2 প্রেস করলে কিবোর্ড থেকে এটা লক হয়ে যাবে, তখন এটাকে আমি মুভ করাতে পারবো না কোনো দিকে, এবং সিলেক্টও করতে পারবো না। আবার যদি আমি হাইড অপশন থেকে এখান থেকে সিলেকশন হাইড যেইটুকু অংশকে সিলেক্ট করেছি হাইড দিয়ে সেই সিলেকশন কৃত অংশটুকু আমি সিলেকশন দিই, তাহলে আমার অবজেক্ট এখান থেকে সহজে হাইড করতে পারছি। আবার এখানে অবজেক্টে গিয়ে শো অল, তাহলে সব অবজেক্টগুলো দেখা যাচ্ছে। এভাবে আমার পছন্দ মতো আমাদের আর্টওয়ার্কগুলোকে আমরা এভাবে লক আনলক হাইড করতে পারি, হাইড আনহাইড করতে পারি। জাস্ট এখানে অবজেক্ট থেকে লক থেকে আমরা লক সিলেকশন করে আমরা সেটাকে সিলেকশন কমান্ড দিলে সেটা বা কন্ট্রোল 2 প্রেস করলে সেটাকে আমরা লক করে ফেলতে পারি সেই অবজেক্টকে। আর হাইড অপশন থেকে সিলেক্টকৃত অবজেক্টকে আমরা এখান থেকে সিলেকশন কমান্ড প্রয়োগ করে বা কন্ট্রোল +3 প্রয়োগ করে আমরাকে সেটাকে হাইড করে ফেলতে পারি। আবার অবজেক্টে শো অল,
তো এই একই কাজ কিন্তু আমরা এখানে লেয়ার অপশন থেকে করতে পারি। আমরা ডান পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটা দেখতেছেন, এই আইকনের উপরে নিলে দেখুন লেয়ার্স দেখা যাচ্ছে। আবার এটা যদি এখানে না দেখা যায়, আপনার উইন্ডো থেকে সরাসরি এই লেয়ার্স ক্লিক করে বা কিবোর্ড থেকে F7 প্রেস করে লেয়ার্স অপশনটা নিয়ে আসতে পারেন। তো লেয়ার্সের উপরে আইকনের উপরে ক্লিক করলে এভাবে লেয়ার্সের প্যানেলটা চলে আসলো। এখান থেকে দেখুন, এখান থেকে যে একটা লেয়ারে কিন্তু সবগুলো আছে। তো এখানে ইলাস্ট্রেটরের একটা ব্যাপার, এখানে যদি আপনি এই ট্রায়াঙ্গুলারে ক্লিক করুন, তখন আরও কতগুলো সাব লেয়ার বের হয়েছে। তো এই সাব লেয়ারগুলো বের হয়েছে, এগুলো কিন্তু প্রতিটা আলাদা আলাদা লেয়ারে কিন্তু এগুলো অবজেক্টগুলো ক্রিয়েট করেছে অটোমেটিকলি। এখন আপনি চাইলে যে কোনো লেয়ার এখান থেকে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ফটোশপের মতো সাথে কিছু মিল রয়েছে। চোখের মতো আইকনে যদি ক্লিক করেন, অফ করে দেন, একটা ক্লিক করে চোখের মতো আইকনটা এখান থেকে চলে যাবে। চলে গেলে অর্থাৎ কি, চোখ এখান থেকে চলে গেছে মানে কি, অবজেক্ট এখান থেকে দেখা যাচ্ছে না। অর্থাৎ যে অবজেক্টের পাশের চোখের আইকনটা এখান থেকে আপনি সরিয়ে ফেলবেন, সেই অবজেক্ট এখান থেকে হাইড হয়ে যাবে, যেটা আমরা কিন্তু অবজেক্ট থেকে হাইড থেকে করেছিলাম। আর এখান থেকেও সেই একই কাজ আমরা করতে পারি। এবং চাইলে আপনি যে কটা অবজেক্ট আপনাদের প্রয়োজন নেই সবগুলো এইভাবে হাইড করে ফেলতে পারেন। সবগুলো চোখের উপরে ক্লিক করে ক্লিক করে করে যদি আপনি চোখগুলোকে সরিয়ে ফেলেন, তাহলে অবজেক্টটা এখান থেকে হাইড হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজেই এখান থেকেও হাইড করতে পারি। আর আমি লকের যে ব্যাপারটা দেখেছি, এই সেম কাজ আমরা এখান থেকে করতে পারি। যে আমি যদি এই চোখের পাশে ডান পাশে যে একটা ফাঁকা কতগুলো বক্স দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে লম্বালম্বি, এই চোখের ডান দিকের যে বক্স আছে, এই বক্সে যদি আমরা ক্লিক করি, একটা তালার মতো চিহ্ন চলে আসছে দেখুন। তার মানে এই অবজেক্টটা লক হয়ে গেছে। এই অবজেক্টটা আপনি চাইলে এখান থেকে মুভ করাতে পারবেন না, আর সিলেক্টও করতে পারবেন না। দেখুন আপনার ফুলটা কিন্তু রয়েই গেছে, আপনার ফুলের উপর দিয়ে কিন্তু আমরা ড্রাগ করছি, ফুলটা কিন্তু রয়ে গেছে, কিন্তু ফ্লাওয়ারের যে ইমেজটা সেটা কিন্তু মুভ করাতে পারছি না। ঠিক আছে, প্রজাপতিটা আমরা এইভাবে মুভ করাতে পারছি, কিন্তু প্রজাপতির আর্টওয়ার্কগুলোর ভিতরে যেগুলো রয়েছে সেগুলো যেহেতু গ্রুপিং করা নেই, সেগুলো কিন্তু মুভ হচ্ছে না, সেগুলো আবার আলাদাভাবে এটাকে গ্রুপিং করতে হবে। তো এখানে আমরা শিফট কি চেপে চেপে এগুলোকে এভাবে একসাথে গ্রুপিং করে ফেলতে পারি। মানে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে গ্রুপ, তাহলে এখানে যে প্রজাপতির ভিতরে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো একসাথে কী হলো, সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে এগুলো একটা গ্রুপিং হয়ে গেল, একটা গ্রুপে চলে গেল। তো এভাবে আমরা লকের যে সুবিধাটা, যে অবজেক্টকে আমরা লক করব, ঠিক আছে, এখানে যদি আমি এটা উপরে যে মেইন লেয়ারটা আছে সেটা যদি ক্লিক, সবগুলো লেয়ার একসাথে কিন্তু লক হয়ে গেল। আর এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা লেয়ারকে আলাদা আলাদাভাবে লক করে করতে পারি এখান থেকে। ঠিক আছে, তো এভাবে এখান থেকে আমরা অবজেক্টে চাইলে এখান থেকে হাইডও করাতে পারি, আবার এখান থেকে লকও করতে পারি, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে অবজেক্ট কমান্ড থেকে করেছিলাম। জাস্ট আমি যদি রেক্ট্যাঙ্গুলারকে এভাবে সিলেক্ট করি এখানে অবজেক্ট থেকে এখন হাইট সিলেকশন, দেখুন এখান থেকে আমি হাইট সিলেকশন দিয়েছি। ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের এখানে চোখটা এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ সেম কমান্ড আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, আবার এখান থেকেও এই প্যানেল থেকেও ব্যবহার করতে পারি। শোয়াল দিলে এখানে চোখটা চলে আসছে, দেখুন অবজেক্টটাও দেখা যাচ্ছে। আবার এখানে যদি আমি এখানে ফুলের প্রজাপতির যে ইমেজটা আছে সেটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর প্রজাপতির ইমেজটা যে লেয়ারটা রয়েছে আমি সেই লেয়ারটাকে এখানে ওপেন করছি। আমি এটাকে দেখানোর জন্য একটু উপরে নিয়ে আসলাম। আমি এখানে বাটারফ্লাইয়ের যে লেয়ারটা সেই লেয়ারটাকে আমি খুঁজ করে বের করি, এই যে বাটারফ্লাইয়ের লেয়ারটা। ঠিক আছে, তো এই বাটারফ্লাই লেয়ারটা এখানে আসার পরে আমি যে অবজেক্ট থেকে এখান থেকে হাইট থেকে সিলেকশনটা দিই, তাহলে অবজেক্টটা হাইট হয়ে গেল বাটারফ্লাইটা, এবং বাটারফ্লাইয়ের পাশের যে চোখের চিহ্নটা ছিল সেটাও এখান থেকে চলে গেছে। তো এখান থেকে ক্লিক করেও এটা শো করানো যায়, আবার অবজেক্ট থেকে শোয়াল দিলেও এটা শো করানো যেত। তো একই কাজ আমরা দুইভাবে করতে পারি। অবজেক্ট লক এবং হাইট কীভাবে করতে হয় সেটা আমি দেখালাম, এবং গ্রুপিং কীভাবে করতে হয় সেটা আমি দেখালাম। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। এগুলো আপনার প্র্যাকটিসের ব্যাপার, এগুলো যত আপনি প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারবেন তত আমাদের কাজের গতি বেড়ে যাবে, এবং আপনি অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। তো আশা করি আপনি প্রিভিয়াস 1 থেকে 17তম টিউটোরিয়ালগুলো দেখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা একে একে নোটিফিকেশনের মাধ্যমে পেতে থাকবেন। ধন্যবাদ।